গত জুনেরও আগে আর কয়েকবার আমি উত্তরবঙ্গ সফরে যখন যাই তখন প্রত্যেকটা উপজেলায় গেলে দেখা যায় যে উপজেলায় শিক্ষার হার সহ পুরো স্ট্যাটিস্টিক্সটা ওনারা আমাদেরকে দেন। তো তখন দেখলাম যে উত্তরবঙ্গে বিশেষ করে উপজেলাগুলোতে শিক্ষার হার অনেক জায়গায় 50%-এরও কম, সাক্ষরতার হার 50%-এরও কম বা 50 থেকে 60 এর মধ্যে। সেখান থেকে মূলত এই উদ্যোগটা গ্রহণ করা যে যেই উপজেলাগুলোতে সাক্ষরতার হার কম এবং তুলনামূলক পশ্চাৎগামী, মূলত এই প্রজেক্টটা উত্তরবঙ্গকে কেন্দ্র করেই করা। যদিও আমরা বলেছিলাম যে আমরা সারা দেশে প্রত্যেকটি উপজেলায় এই লাইব্রেরি করতে চাই। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের একটা অন্যতম আমাদের ব্যানারের নামও ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো শিক্ষার ক্ষেত্রে এই বৈষম্যের অবসান ঘটানোর একটা ছোট্ট উদ্যোগ, এটা হয়তো অনেক বেশি কিছু করবে না, তারপরেও উপজেলাগুলোতে জ্ঞান চর্চার একটা জায়গা তৈরি করে দেওয়ার চেষ্টা হিসেবে যথাযথ পরিকল্পনা, নিরলস পরিশ্রম এবং সহযোগিতার মাধ্যমে দেশের 11টি উপজেলায় 11টি জেলার 44টি উপজেলায় নবনির্মিত আধুনিক ও বহুমুখী লাইব্রেরি আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে। প্রায় 5 মাসের মধ্যে এই বিস্তৃত প্রকল্প সম্পন্ন করতে পেরে আমি প্রথমে প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। এটি কেবল নির্মাণ কাজেই সমাপ্তি নয়, এটি আমাদের প্রতিশ্রুতি, আমাদের দায়িত্ব এবং দেশের শিক্ষিত জ্ঞানভিত্তিক সমাজ গঠনের এক গুরুত্বপূর্ণ অঙ্গীকার। দেশে বিদ্যমান আঞ্চলিক বৈষম্যকে মাথায় রেখে লাইব্রেরিগুলোর স্থান নির্বাচন করা হয়েছে। বিশেষত রংপুর বিভাগের 8টি জেলার 41টি উপজেলা এই প্রকল্পের আওতাভুক্ত। এই অঞ্চলগুলোর শিক্ষার হার জাতীয় গড়ের তুলনায় কম, তাই লাইব্রেরি নির্মাণের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সর্বদা চেষ্টা করছে উত্তরবঙ্গের উন্নয়ন বৈষম্য কমাতে। দেশের গড় দারিদ্র হার যেখানে 19.2%, সেখানে রংপুর বিভাগের দারিদ্র হার 25%। কিছু উপজেলার সাক্ষরতার হার 50%-এরও কম। এই প্রেক্ষাপটে লাইব্রেরি নির্মাণ অত্যন্ত গুরুত্ব বহন করে। লাইব্রেরিগুলো কেবল বই রাখার স্থান নয়, আমরা প্রত্যাশা করি এগুলো জ্ঞান চর্চা, গবেষণা এবং সৃজনশীল চিন্তার কেন্দ্র হিসেবে কাজ করবে। শিক্ষার্থীরা এখানে কেবল বই পড়বে না, বরং বইকে ভালোবাসবে, জ্ঞানকে আত্মস্থ করবে এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে। গল্প, উপন্যাস, কবিতা, বিজ্ঞান, কল্পকাহিনী এবং গবেষণামূলক বই শিক্ষার্থীর কল্পনা শক্তি ও সৃজনশীল চিন্তাকে সমৃদ্ধ করবে। নবনির্মিত লাইব্রেরিগুলোতে ডিজিটাল লাইব্রেরি, ই-বুক এবং অনলাইন রিসোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তিভিত্তিক শিক্ষায় অভ্যস্ত হবে এবং এতে তারা শিক্ষামূলক কাজে প্রযুক্তি ব্যবহার করতে পারবে এবং ডিজিটাল বিভ্রান্তি থেকে দূরে থাকবে। ইতিমধ্যেই আমরা পাবলিক লাইব্রেরিগুলোর জন্য 2টি নতুন পদ সৃজনের জন্য ইতিমধ্যে প্রক্রিয়া চলমান আছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এই পদ সৃজন এবং এই পদগুলোতে নিয়োগের মাধ্যমে একটা প্রকৃত ব্যবস্থাপনার মাধ্যমে এই লাইব্রেরিগুলো পরিচালিত হবে। ততদিন পর্যন্ত উপজেলা প্রশাসন তাদের নিজস্ব ব্যবস্থাপনায় এই লাইব্রেরিগুলো পরিচালনা করবেন। বইসহ আনুষঙ্গিক আরও যেই যা যা প্রয়োজন হয় সেগুলো কেনার জন্য আমরা এই 44টা উপজেলার প্রত্যেক উপজেলা পরিষদকে আমাদের স্থানীয় সরকার বিভাগে যে বিশেষ বরাদ্দ আছে সেখান থেকে 5 লক্ষ টাকা করে বিশেষ বরাদ্দ প্রদান করব। প্রতিটি লাইব্রেরি নির্মাণের খরচ 53 লক্ষ টাকা এবং প্রকল্পের মোট বাজেট 23.32 লক্ষ টাকা। যদিও এটি একটি উল্লেখযোগ্য বিনিয়োগ, এর প্রভাব দীর্ঘমেয়াদী এবং সুদূরপ্রসারী হবে। লাইব্রেরিগুলো জ্ঞান, আলোক ও মানবিকতার প্রতীক হিসেবে বাংলাদেশের আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক মূল্যবান সম্পদ হয়ে থাকবে। একটি ভালো বই আমাদের সঠিক পথ দেখায়, চিন্তার দ্বার খুলে দেয় এবং চরিত্রকে মহান করে তোলে। আমি সবশেষে সংশ্লিষ্ট সকলকে, উপজেলা পরিষদ, প্রকৌশলী, শ্রমিক এবং প্রকল্প বাস্তবায়নের সকল সহকর্মীকে কৃতজ্ঞতা জানাই। তাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা ছাড়া এই অর্জন সম্ভব হতো না। আশা করি এই লাইব্রেরিগুলো দেশের শিক্ষিত, মানবিক ও সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং আজকে যেহেতু খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের এই 44টি লাইব্রেরি আমরা অবকাঠামোগত কাজটা শেষ করতে পেরেছি, আজকে আমি আমাদের বাকি সকল উপজেলায় এই একই ধরনের লাইব্রেরি স্থাপনের উদ্যোগের ঘোষণা করছি। আশা করি আগামী 1 বছরের মধ্যে এই লাইব্রেরিগুলো বাস্তবায়িত হবে। এই পর্যায়ে আমি এই নবনির্মিত 44টি বহুমুখী লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি।
আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আগে আনুষঙ্গিক করে আমরা আজকে যে প্রসঙ্গ আছে এই প্রসঙ্গে প্রশ্ন নিব। করে বিশেষ গুরুত্ব দিয়ে দিন। এর বাইরের প্রশ্নের জন্য আমরা অন্যদিন আরেকটা প্রশ্ন করবো যদি লাগে, অন্য কোনো টপিকে থাকে। আজকে হ্যাঁ, এই আনুষঙ্গিক কোনো প্রশ্ন থাকলে সেটা আগে নেই আমরা যদি। না, আমরা এই আমাদের কাছে তো এখন আর নতুন করে প্ল্যানিং করার কিছু নাই। আগেরবার যখন আমরা উদ্যোগটা নেই, আমাদের বর্তমানে যিনি চিফ ইঞ্জিনিয়ার আছেন তিনি মাত্র 2 সপ্তাহের ব্যবধানে প্ল্যানিং করে আমরা প্রজেক্টে চলে গিয়েছিলাম। তো এবার যেহেতু বাকি সবগুলো উপজেলায় করছি, একটু বড় পরিসরে হবে, ফলে আমরা একটা প্রকল্প নিয়ে সেই প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করব। তো এটা 6 মাসে পেরেছি, বাকিগুলো আমরা 1 বছরের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলতে পারবো। উদ্যোগটা হয়ে যাবে, কাজ চলতে থাকবে, আগামী 1 বছরের মধ্যে এটা সফলতার মুখ দেখবে ইনশাল্লাহ। নির্বাচন করব ঘোষণা দিয়েছি, নির্বাচন কোথা থেকে করবো এখনো ঘোষণা দেইনি। তবে শুধু আমরা 2 জন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারের বিভিন্নভাবে জড়িত আছেন, আরও কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে। তো সবাই অবশ্যই, এটা এমন কোনো আইন নাই বা এরকম কোনো বিধিনিষেধ নাই যে আসলে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে আমরা মনে করি এটা স্বার্থের সংঘাত ঘটায় এই পদে থেকে নির্বাচন করা। এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই এই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করার প্রয়োজন এবং সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। এবং বাকি সময়ে বা অন্যান্য বিষয়গুলো সরকারের উচ্চ পর্যায়ের সাথে আলোচনার ভিত্তিতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। কোনো কিছুই তো এখনো ফাইনাল হয় নাই, ডেটও ফাইনাল হয় নাই, শিডিউল ঘোষণা, তো সবকিছু ফাইনাল হোক আস্তে ধীরে। প্রশাসক এজাজ আহমেদের বিরুদ্ধে দুদক কি অনিয়মের দায়িত্ব অনুসন্ধান শুরু করেছে, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? অবশ্যই যদি কোনো অনিয়ম থাকে দুদক সেটা অনুসন্ধান করতে পারে এবং যদি অনুসন্ধান করে তারা কিছু পান আমাদেরকেও জানাতে পারেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। রাজনৈতিক বিষয়ে এখন কোনো মন্তব্য না করাই ভালো, আপনাদের সাথে কথা হবে রাজনৈতিক বিষয়ে মন্তব্য। আজকে কালবেলাতে নিউজ করেছে, আপনি যেটা এখন ক্লিয়ার করেন নাই, ওখানে বলা হয়েছে যে এনসিপিতে যাচ্ছেন না, আপনি গণ অধিকার পরিষদে যাচ্ছেন, বিএনপির সাথে আলোচনা চলছে, এই যে নানা গসিপ গুলো চলছে, আপনি একটু পরিষ্কার করেন কোন দিকে যাবেন? না, কালবেলা তো আমি কোনো কিছু বলি নাই বা আমি এই বিষয়ে এখন কিছু বলছিও না, কারণ আমি মনে করছি যে এখন রাজনৈতিক বিষয়ে কোনো বক্তব্য দেওয়াটা উচিত হবে না। আমি যথাসময়ে আপনাদেরকে জানাবো, আপনারা খুব দ্রুতই জানতে পারবেন। থ্যাংক ইউ।